আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের আলোচ্য বিষয় গুণগত রসায়ন। বোর্ড পরীক্ষায় উত্তর করার মতো আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেই টপিকগুলো আমরা এখানে আলোচনা করব। আর এই চ্যাপ্টারটা ইফেক্টিভলি রিভিশন দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমরা শুরু করছি আমাদের আলোচনার প্রথম টপিক। তো আজকের এই লেকচার থেকে ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষা সমূহের 12 থেকে 20 মার্ক কমন থাকার কথা। তো আমরা দুইটা টাইপের সৃজনশীলগুলো দেখব এবং ওই টাইপগুলা থেকে দুইটাই সৃজনশীল আসার কথা। তো টাইপ 1 এর মধ্যে যে সৃজনশীলগুলো সেখানে আমাদের কিছু টপিক দেখতে হবে। তো টপিক 1 যেটা আমাদের রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের তুলনা, এবং তার সাথে আমরা দেখব হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি এবং কক্ষপথে ইলেকট্রনের বেগ। এরপরে টপিক 3 আমরা দেখব হচ্ছে ইলেকট্রন ধাপান্তরের ফলে যে বর্ণালী দেখা যায়, যে কালারগুলো দেখা যায়, সেই কালারগুলো সম্পর্কে আইডিয়া নিব এবং ম্যাথ থাকবে এখানে। টপিক 4 আমাদের এখানে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করব এবং কোয়ান্টাম সংখ্যার সাথে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে কোন একটা কক্ষপথে ইলেকট্রনের ধারণ ক্ষমতা সম্পর্কে আইডিয়া নিতে হবে, কারণ এটা সৃজনশীল আসবে। আর শিখা পরীক্ষা এবং আয়ন শনাক্তকরণ, এই দুটা টপিকই হচ্ছে একটু থিওরি টাইপের আর কি। তো শিখা পরীক্ষাটা সাধারণত ক্ষয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কিছু 2 মার্কের অনুধাবনমূলক কোশ্চেন থাকতে পারে। আর আয়ন শনাক্তকরণটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে অধিক গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি এবং বেগ, বর্ণালী, কোয়ান্টাম সংখ্যা এবং আয়ন শনাক্তকরণ। তো আমরা আলোচনা শুরু করি। তো প্রথমে হচ্ছে রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের তুলনা দিয়ে শুরু করব। তো এখান থেকে কিছু কি পয়েন্ট নিয়ে আলোচনা করব, কারণ সম্পূর্ণ ব্যাখ্যা করা আসলে অনেক সময় বিষয়। তো যেই অংশগুলো মনে না রাখলেই নয়, যেহেতু রিভিশন প্রোগ্রাম আমাদের। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে সে হচ্ছে এই মডেলটা দিয়েছিল 1911 সালে, একটা পরীক্ষা করেছিল যার নাম আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে সে ফলাফল যেটা পাইছে তার থেকে কিছু স্বীকার্য সে দিয়েছিল। তো পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে সে একটা গোল্ডের প্লেট নিয়েছিল, স্বর্ণপাত, যেখানে হচ্ছে 0.004 মিলিমিটার ছিল তার পুরুত্ব। তবে এটা একটু পার্থক্য আছে, কেউ 0.006ও বলতে পারে। আচ্ছা, পিছনে হচ্ছে জিঙ্ক সালফাইডের একটা পর্দা রাখা হয়েছিল এবং এই পাশ থেকে আলফা কণাগুলো বিচ্ছুরিত করা হয়েছিল। তো আলফা কণাগুলো দেখা যায় যে চারদিকে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেক 20,000-এ একটা আলফা কণা ফিরে আসে। তো এই পরীক্ষাটার মাধ্যমে রাদারফোর্ড কিছু স্বীকার্য দিছে। প্রথম স্বীকার্যটা হচ্ছে যে ইলেকট্রন গুলা কি করে, সৌরজগতের গ্রহগুলোর মতো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে। তো এই নিউক্লিয়াসটার সাথে ইলেকট্রনের যে আকর্ষণ বলের কারণে ইলেকট্রন গুলা ঘুরবে। তো এখানে যেহেতু ইলেকট্রন গুলাকে গ্রহের সাথে তুলনা করা হয়েছিল এবং এখানে একটা ভরের কাহিনী আছে, যে প্রোটন গুলার যে ভর, একটা প্রোটনের ভর সাধারণত আমরা জানি যে একটা ইলেকট্রনের ভরের তুলনায় প্রায় 1837 গুণ বেশি। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন গুলা যেহেতু হালকা, তার মানে পরমাণুর বেশিরভাগ বা সম্পূর্ণ ভরই কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, কারণ কেন্দ্রেই এই প্রোটন গুলা অবস্থান করে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের স্বীকার্যগুলো সীমাবদ্ধতা কিছু মাথায় রাখতে হবে, যে এখানে ইলেকট্রনগুলোকে গ্রহের সাথে তুলনা করা হয়েছিল, কিন্তু ইলেকট্রনগুলো চার্জিত যেখানে গ্রহদের চার্জ নাই। তবে মেজর ইস্যুটা হচ্ছে ম্যাক্সওয়েলের কোয়ান্টাম তত্ত্বের সাথে সমস্যাটা হয়েছিল, যে ম্যাক্সওয়েলের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে একটা চার্জ যখন গতিশীল অবস্থায় থাকে, একটা আধান গতিশীল অবস্থায় থাকলে সে ক্রমাগত শক্তি হারায়। তো সেই হিসেবে একটা ইলেকট্রন যখন গতিশীল থাকবে তখন সে ক্রমাগত শক্তি হারাতে থাকবে, যার ফলে তার কক্ষপথের ব্যাসার্ধটা আস্তে আস্তে কমে আসবে। তো কমে আসতে থাকলে একটা সময় সে এসে নিউক্লিয়াসে পতিত হবে। তো যার ফলে আমাদের এই পরমাণুটার আর অস্তিত্ব থাকে না। তো এই জিনিসটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আসলে ব্যাখ্যা করতে পারে নাই, যে ইলেকট্রনগুলো আসলে যদি শক্তি হারেও তারপরও কিভাবে পরমাণুটা স্থির থাকে বা স্টেবল থাকে। তো এটাই পরবর্তীতে হচ্ছে আপডেট করছে বিজ্ঞানী বোর, যে কিনা তার 2 বছর পর 1913 সালে বোরের পরমাণু মডেল দিয়েছিল। তো সেখানে 3টা স্বীকার্য ছিল। প্রথম স্বীকার্যটা ছিল ইলেকট্রনগুলো কিছু অনুমোদিত কক্ষপথে ঘুরে, মানে ইচ্ছামতো কক্ষপথে ঘুরতে পারে না। সেখানে নাম দেওয়া হয়েছিল, প্রথম কক্ষপথ হচ্ছে কে, পরটা হচ্ছে এল, এরপরে হচ্ছে এম, এন, ও, পি, এভাবে চলতে থাকবে। দ্বিতীয় স্বীকার্যতে বলা হয়েছিল ইলেকট্রনের কৌণিক ভরবেগ এমভিআর, ইলেকট্রনের কোন একটা কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে h/2π এর পূর্ণ সাংখ্যিক গুণিতক। ওই পূর্ণ সংখ্যাটাই হচ্ছে তার কক্ষপথ নাম্বার, যেখানে এটা হলো 1 2 3 4। এছাড়া আমরা এটাকে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যাও বলতে পারি। তো এমভিআর সমান হচ্ছে nh/2π। আর তৃতীয় স্বীকার্যতে বলা হয়েছিল যে ইলেকট্রনগুলো যখন শক্তি শোষণ বা বিকিরণ করে, তখন কি ইলেকট্রন শক্তি শোষণ করলে উচ্চতর শক্তি স্তরে চলে যাবে, শক্তি যদি শোষণ করে, আর শক্তি বিকিরণ করলে নিম্নতর শক্তি স্তরে নেমে আসবে। শক্তি শোষণ করলে উচ্চতর শক্তি স্তরে উঠে যাবে এবং শক্তি বিকিরণ করলে নিম্নতর শক্তি স্তরে নেমে আসবে। তাহলে এভাবেই পরমাণুতে ইলেকট্রনটা স্টেবল হবে।
তো একটা নির্দিষ্ট কক্ষপথে থাকার সময় ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ কিছুই করবে না। আর ইলেকট্রন এই শোষিত এবং বিকিরিত শক্তিটাই হবে হচ্ছে এই তাদের যে শক্তির পার্থক্য, এই পার্থক্যের পরিমাণ, সেটাই বলছে এইচ ইন্টু নিউ, যেখানে এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং নিউটা হচ্ছে ওই কক্ষপথে বা সরি এই যে শক্তি বিকিরিত শক্তি, বিকিরিত শক্তির কম্পাঙ্ক। আচ্ছা, তাহলে এই দুটো হচ্ছে রাদারফোর্ডের মানে এটা হচ্ছে বোরের পরমাণু মডেলের তিনটা স্বীকার্য। প্রথম স্বীকার্য হচ্ছে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কিছু অনুমোদিত কক্ষপথে ঘুরবে, আবর্তন করবে। দ্বিতীয় স্বীকার্য হচ্ছে কৌণিক ভরবেগের মান হবে h/2π এর পূর্ণ সাংখ্যিক গুণিতক, যেখানে পূর্ণ সংখ্যাটা হবে কক্ষপথ নাম্বার। আর তৃতীয় স্বীকার্যটা হচ্ছে একটা নির্দিষ্ট কক্ষপথে থাকার সময় ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ কিছু করবে না। যদি ইলেকট্রন শক্তি শোষণ করে তাহলে সে উচ্চতর শক্তি স্তরে চলে যাবে, আর শক্তি বিকিরণ করলে সে নিম্নতর শক্তি স্তরে নেমে আসবে। আর এই শোষিত এবং বিকিরিত শক্তির পরিমাণই হবে h ইন্টু নিউ, যেখানে এটা হচ্ছে তার কম্পাঙ্ক, ওই শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। আচ্ছা, তাহলে বোরের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। প্রথম কথা হচ্ছে যে বোরের কক্ষপথ, বোরের পরমাণু মডেলটা একটা ইলেকট্রন বিশিষ্ট কোন একটা পরমাণুর শক্তি স্তর বা হচ্ছে ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে পারে। কিন্তু যদি 2টা 3টা বা 6-7টা ইলেকট্রন থাকে, তো সেখানে ইলেকট্রনগুলো কিভাবে থাকবে? সবগুলাই কি প্রথম শক্তি স্তরে থাকবে, নাকি প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 3টা বা 4টা বা 8টা, কিভাবে থাকবে? এই জিনিসটা ব্যাখ্যা করতে পারে নাই। তাহলে আমরা এখানে থেকে বলতে পারি যে বোরের পরমাণু মডেল থেকে কার কার ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করা যায়? প্রথমত হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করা যায়, হিলিয়াম 2+ এর হিলিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করা যায়, এবং লিথিয়াম 2+ এর ইলেকট্রন ব্যাখ্যা করা যায়। মোট কথা হচ্ছে একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করা যায় বোরের পরমাণু মডেলের সাপেক্ষে। এটা তার একটা সীমাবদ্ধতা। দ্বিতীয়ত হচ্ছে এখানে বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করা যায়, কিন্তু বর্ণালীগুলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই বর্ণালীগুলো আরো সূক্ষ্ম কিছু ভাগে ভাগ হয়ে যায়, বিভাজিত হয়ে যায়। তো এই সূক্ষ্ম ভাগে বিভাজিত হওয়ার কারণটা এখানে ব্যাখ্যা করা হয়নি আসলে, যেটাকে আমরা জিমেন এবং স্টার্ক ইফেক্ট বলি। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী সূক্ষ্মভাবে ভাগ হওয়াকে আমরা বলি জিমেন ইফেক্ট, আর তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী এই বিভাজনটাকে বলা হয় স্টার্ক ইফেক্ট। তো এই জিমেন আর স্টার্ক ইফেক্ট ব্যাখ্যা করতে পারে না বোরের পরমাণু মডেল। তো মোটামুটি এভাবে কিছু আলোচনা করলেই বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা করা যাবে। তো তুলনায় সাধারণত যদি বলা হয় কোনো সিদ্ধান্ত উপনীত হইতে যদি বলে যে আসলে কোনটা অধিকতর গ্রহণযোগ্য বা কোনটার রসায়নের গুরুত্ব বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আপডেট ভার্সন যেটা বোরের পরমাণু মডেলের গুরুত্বটাই বেশি থাকবে, কারণ এখানে অনেক কিছুই বেশি ব্যাখ্যা করতে পারছে যেটা রাদারফোর্ড করতে পারেনি। তো এটা যদি ব্যাখ্যামূলক আসে তাহলে এটা আলোচনা করে দিতে হবে এবং লিখে ফেলতে হবে। তাহলে আমরা দ্বিতীয় টপিকটাতে চলে যাই। এখন আমরা দেখব ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি আর বেগ কিভাবে নির্ণয় করতে হয়। ধরা যাক কোন একটা কক্ষপথে উদ্দীপক কিভাবে দেওয়া আছে যে এখানে n এর মানটা হচ্ছে 2, মানে এখানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। যদি বলা হয় যে হাইড্রোজেনের বা লিথিয়ামের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে, লিথিয়ামের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, দেখো সাধারণত 3 মার্কের কোশ্চেন ভাগ্যতে আসে আর কি। কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে সূত্রটা আমাদের জানাই আছে। সূত্রটা হবে হচ্ছে এপসাইলন নট n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার mz e স্কয়ার। যেখানে আমাদের সবগুলো আসলে কনস্ট্যান্ট ভ্যালু, মানগুলো মুখস্থ বসিয়ে দিলেই মানটা পেয়ে যাওয়া যাবে। তাহলে এপসাইলন নট যেটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা বলা যায়, যেটা ভ্যালু হচ্ছে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 ইনটু n হচ্ছে দ্বিতীয় কক্ষপথ বলা হয়েছিল, এই জন্য 2 স্কয়ার, দ্বিতীয় কক্ষপথের জন্য 2। আর h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34, তারপরে স্কয়ার। আর নিচে হচ্ছে 4 পাই স্কয়ার ইনটু m, m এর ভ্যালু হচ্ছে যেহেতু ইলেকট্রনের ঘুরতেছে তাহলে ইলেকট্রনের ভর হবে m 9.1 ইনটু 10 টু দি পাওয়ার -31 কেজি। z হচ্ছে পারমাণবিক সংখ্যা, তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3 বা প্রোটন সংখ্যা 3, তাহলে z হচ্ছে 3। আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.9 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19, তারপরে স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে ভ্যালু বের করলে আমরা পেয়ে যাব লিথিয়ামের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। তবে এই সূত্রটা একটু আসলে বড়, তো এটা মনে রাখতে পারলে ভালো। আর যদি কখনো এটা ভুলে যাই তাহলে এটা একটা কাজ করা যায় যে হাইড্রোজেনের জন্য সাধারণত যদি বলা হয়, ঠিক আছে, হাইড্রোজেনের জন্য z এর মানটা হয় 1, তাহলে তার প্রথম কক্ষপথের জন্য যদি ব্যাসার্ধ বের করতে যাই সেটা হবে n নট, এই প্রথম কক্ষপথের n এর ভ্যালু হবে হচ্ছে 1 এপসিলন নট h স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 4 পাই স্কয়ার mz। তো হাইড্রোজেনের জন্য z এর ভ্যালু তো হচ্ছে আসবে 1 e স্কয়ার। এখন
কথা হচ্ছে যদি আর এন বের করতে যাই এখান থেকে দেখা যাক এই যে এপসাইলন নট এইচ স্কয়ার 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার, শুধুমাত্র এন স্কয়ার আর জেড বাদ, তাইলে এন স্কয়ার আর জেড কে যদি নিচে রাখি তাহলে এই বাকি পুরোটাই আসলে এন নট, এই যে এইটুক আর নিচের এইটুক, এই পুরোটাই আসলে আর ওয়ান হয়। তো এই আর ওয়ান এই ভ্যালুটা হচ্ছে আমরা যদি মানটা বের করি এটা আসবে হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻10 আর কি, বা আমরা এটা লিখতে পারি 5.29 ইন্টু 10 ইনভার্স 9 এত মিটার। তো এটা মুখস্থ রাখা সহজ, এই জন্য আমরা মাথায় রাখবো 1 অ্যাংস্ট্রম সেটা হচ্ছে 10⁻10 মিটার। তো এই আর ওয়ান এর ভ্যালুটা আমরা এখানে চাইলে বসাইতে পারি যে n তম কক্ষপথের ব্যাসার্ধ হবে n স্কয়ার ডিভাইডেড বাই z ইনটু r1 মানে 0.529 অ্যাংস্ট্রম। এই এককটা মানে যে ব্যাসার্ধের যে মানটা এটা অ্যাংস্ট্রম এককে আসবে, পরবর্তীতে এটা আমরা 10⁻10 দিয়ে গুণ করলে মিটারে চলে যাবে। তো এটা হচ্ছে শর্টে মনে রাখার জন্য, কিন্তু এটা লিখতে পারলে ভালো হয়। তবে এখান থেকে কিছু এমসিকিউ আসে, যেমন ধরো বললো যে হাইড্রোজেনের কক্ষপথের দ্বিতীয় ও তৃতীয় যে কক্ষপথ তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে, তাহলে এগুলো এমসিকিউতে আসে আর কি। তো ব্যাসার্ধের অনুপাত যদি বের করতে হয় এটা আমরা জানি অনুপাতকে আমরা ভাগফল আকারে লিখতে পারি r2/r1। তাহলে এই r2টাকে আমরা লিখতে পারি এই যেহেতু দ্বিতীয় কক্ষপথ তাহলে লিখতে পারি 2 স্কয়ার ইনটু r1, আর r3টাকে লিখতে পারি এর ভ্যালু যদি 3 হয় তাহলে 3 স্কয়ার ইনটু r1। এই r1 যদি কাটা যায় তাহলে 2 দুগুণে 4 3 3 9, তাহলে আমরা বলতে পারি r2:r3 সমান সমান হবে 4:9। তার মানে দ্বিতীয় তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হবে কত 4:9। আমরা এখন দেখব কোন একটা কক্ষপথে ইলেকট্রনের শক্তি কিভাবে নির্ণয় করতে হয়। তো এখানে আমাদের আছে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয় করো। তো সূত্র বসাই দিলে আসলে হয়ে যায়। দেখা যাক হচ্ছে দ্বিতীয় কক্ষপথের শক্তি যদি বের করতে যাই সূত্র হচ্ছে মাইনাস জেড স্কয়ার, যেহেতু আমাদের এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য জেড এর মান হচ্ছে 1। তো এম হচ্ছে ইলেকট্রনের ভর 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 সরি এম হচ্ছে ইলেকট্রনের ভর, এটা হচ্ছে 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। যেখানে আমাদের ইলেকট্রনের হচ্ছে চার্জ 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইনটু এখানে হচ্ছে পাওয়ার 4, এখানে আছে হচ্ছে 8 এপসাইলন নট 8.854 ইনটু 10 ইনভার্স 12, তারপর আছে হচ্ছে স্কয়ার যেখানে হচ্ছে n দ্বিতীয় কক্ষপথ হওয়ার কারণে 2 স্কয়ার ইনটু তার সাথে আমাদের হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 হোল স্কয়ার। ওকে, তো এখানে মানগুলো যদি আমরা বসাই ক্যালকুলেটরে আসলে মানগুলো ক্যালকুলেশন করলেই শক্তিটা আসার কথা, কিন্তু ছোট্ট একটা ইস্যু আছে। এই মানটা যদি সরাসরি ক্যালকুলেটরে বসানো হয় সে ভ্যালু দিতে পারবে না। তার একটা কারণ হচ্ছে এখানে যে পাওয়ারগুলো আছে 10 এর পাওয়ারগুলো যদি ক্যালকুলেট করতে যায় এখানে পাওয়ারটা 100 এর উপরে যায় ক্যালকুলেশনের সময়। তো সেই ক্ষেত্রে ক্যালকুলেটর আসলে এই ক্যালকুলেশন সবসময় করতে পারে না। তো যাদের ক্যালকুলেটর আসলে এইটা নিতে পারবে না তো তাদের জন্য একটু আলাদা করে ভেঙে দিতে হবে নিজেকে। তাহলে যে সামনে যে মাইনাসটা আছে ভাঙানোর পদ্ধতিটা আমি দেখাচ্ছি। তো সিস্টেমটা হচ্ছে যে শুধুমাত্র যে সংখ্যা যেগুলো আছে 10 টু দি পাওয়ার ছাড়া যেগুলো আছে তাদেরকে আমরা সেপারেট করে ফেলতে হবে। তাহলে প্রথমে এখানে আছে 9.1 আর এখানে 1.6 এর উপরে পাওয়ার 4, তাহলে যে 1.6 টু দি পাওয়ার 4 আর 10 টু দি পাওয়ার গুলো আলাদা থাকবে মাইনাস 31 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইনটু এই যে 4টা গুণ হবে। আর এখানে 8 ইনটু এখানে আমরা হচ্ছে সংখ্যাটাকে আলাদা করে ফেলবো 8.854 হোল স্কয়ার ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইনটু 2 ইনটু 2 দুগুণ এখানে হচ্ছে 4 ইনটু এটাকে আমরা সেপারেট করে ফেলবো 6.626 স্কয়ার ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইনটু 2, স্কয়ারটা দুজনের কাছে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন জাস্ট সংখ্যাগুলোর হিসাব আলাদা হবে আর পাওয়ারগুলোর হিসাব আলাদা হবে 1.6 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইনটু 8.854 হোল স্কয়ার ইনটু 4 ইনটু 6.626 স্কয়ার। তাহলে এগুলো হিসাব একসাথে হবে। আর 10 টু দি পাওয়ার হিসাবগুলো আমরা কি করব, পাওয়ারগুলো দেখো সূচকে সূত্রে ফেলবো আর কি, যে পাওয়ার পর কি হয়ে যায় যোগ হয়ে যায়। তাহলে উপরে 10 টু দি পাওয়ার মাইনাস 31 প্লাস হবে মাইনাস 19 ইনটু 4 আর নিচেগুলো কি হয় পাওয়ার বিয়োগ হয়ে যায়। তাহলে মাইনাস 10 টু দি পাওয়ার কত মাইনাস 12, তাহলে মাইনাস কত 24 আসে 24, আবার নিচেটা মাইনাস এই যেখানে কত হবে গুণ করলে আসবে হচ্ছে মাইনাস 34 দুগুণে 68। ওকে, তাই জাস্ট 10 পাওয়ারের এই সংখ্যাটুকু হিসাব করে 10 এর পাওয়ারে লিখে দিব আর এই সংখ্যাটুকু হিসাব করলে সামনে বসে পড়বে। তো এই অংশটুকু ক্যালকুলেশন করলে আসে আমাদের 5 - 5.415 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4
আর এই অংশটা করলে আমরা পাই 10 পাওয়ার -15, তাহলে -15 আর -4 মিলে হবে -19। তো মোটামুটি ভাবে হিসাব করলে আমাদের দ্বিতীয় কক্ষপথের শক্তিটা চলে আসবে। এখানে আমাদের যে সূত্রটা ছিল ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসিলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। তো এই এন স্কোয়ার বাদে এই জেডটা যদি হাইড্রোজেনের কথা বলি, তাহলে জেড একটা নির্দিষ্ট পরমাণুর জন্য জেড সহ বাকি সবাই হচ্ছে কনস্ট্যান্ট থাকে। তো আমি যদি জেড ছাড়া হিসাব করি, তো জেড স্কোয়ার এবং এন স্কোয়ার বাদে বাকি সবাই হচ্ছে কনস্ট্যান্ট, এবং হাইড্রোজেনের জন্য জেড এর মান 1 এবং এন এর মানটা 1 বসছিল। তো যদি দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ বলা হয়, যদি হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের জন্য যদি বলি, তাহলে ওখানে E1 টা আসবে m e টু দি পাওয়ার 4, তবে মাইনাস থাকবে সামনে, ডিভাইড বাই 8 এপসিলন নট স্কয়ার এইচ স্কয়ার। তো এই জিনিসটার ভ্যালু আসলে পাওয়া যায় -13.6 ইলেকট্রন ভোল্ট। একটু মুখস্থ রাখতে পারলে ভালো হয়। তাহলে প্রথম শক্তি স্তরের শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে n তম শক্তি স্তরের শক্তি হবে, উপরে থাকবে z স্কয়ার, নিচে n স্কয়ার ইনটু E1, মানে -13.6 ইলেকট্রন ভোল্ট এখানে থাকবে। আর এমসিকিউর জন্য একটা আসে, যেমন ধরো বলা যাক যে দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথের যে শক্তি, এই শক্তির অনুপাতটা কত, অনুপাতটা নির্ণয় করতে বলতে পারে। তাহলে এখানেও আগের মতো E2 বাই এটাকে E1 লেখা যায়, E1 না E3 লেখা, E2 বাই E3। তাহলে E2 হচ্ছে 1 বাই হাইড্রোজেনের জন্য যদি হয় তাহলে 1 বাই n স্কয়ার ইনটু E1, আর n তো হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এর জন্য 2 স্কয়ার। এখানে হবে তৃতীয় কক্ষপথ, এর জন্য 3 স্কয়ার E1। তাহলে E1 E1 কাটা চলে যাবে, এখানে আসবে হচ্ছে 1 বাই 4 ইনটু এটা উল্টায় যাবে 9 বাই 1, তাহলে জিনিসটা আসবে 9 বাই 4। তাহলে এই E2 অনুপাত E3 এটা আসবে হচ্ছে 9 অনুপাত 4। এটা হচ্ছে এমসিকিউর জন্য। তাহলে এভাবে হচ্ছে ইলেকট্রনের কোন একটা কক্ষপথে শক্তি নির্ণয় করা যায়। তবে এই প্রশ্নের ধরন হয়তো একটু চেঞ্জ হতে পারে, মানে এখানে বলতে পারে যে হাইড্রোজেনের বা হচ্ছে যে কোনো একটা কক্ষপথের ধরো তৃতীয় কক্ষপথের আয়নীকরণ শক্তিগত বা আয়নীকরণ বিভব কত হবে। তো আসলে আয়নীকরণ বিভব বলতে বুঝতেছি যে বাইরে থেকে যে পরিমাণ এনার্জি দিলে ওখান থেকে ইলেকট্রন মুক্ত হয়, তো আসলে ততটুকুই এনার্জি তাকে দিতে হয় যতটুকু এনার্জি তার কক্ষপথে তার কাছে থাকে। যেমন ধরা যাক আমাদের এই দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি ছিল -5.415 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। এতটুকু ছিল দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি। তার মানে বাইরে থেকে এই একই পরিমাণ যদি শক্তি দেওয়া হয়, তাহলে এটা এইখান থেকে ইলেকট্রনটা মুক্ত হবে। তার মানে এটাই হচ্ছে দ্বিতীয় কক্ষপথের বিভব শক্তি। তো বিভব শক্তি বা আয়নীকরণ শক্তি। তো যদি দ্বিতীয় বা তৃতীয় কক্ষপথে আয়নীকরণ শক্তি বের করতে বলে, তাহলে আসলে কক্ষপথের শক্তিটা বের করলেই চলবে। আচ্ছা, আর সে যেটা টপিক আছে আমাদের এখানকার যে ইলেকট্রনের কক্ষপথের বেগ নির্ণয়। তো বেগ নির্ণয়ের ক্ষেত্রে আসলে আলাদা নতুন সূত্র মনে করার কোনো প্রয়োজন নেই। আমাদের এই যে বোরের পরমাণু মডেলের যে তৃতীয় শিকারটা যাচ্ছিল mvr সমান সমান হচ্ছে দ্বিতীয় শিকার যে mvr সমান সমান nh বাই 2 পাই, এখান থেকে v সমান আমরা পাই nh ডিভাইডেড বাই 2 পাই mr। তাহলে এখানে আমরা যদি হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধটা বের করে এখানে বসায় দিই, তাহলেই সেক্ষেত্রে আমরা ভিটা পেয়ে যাব সহজে। তো আলাদা নতুন করে সূত্র মুখস্থ করার এটার জন্য কোনো প্রয়োজন পড়বে না। ঢাকা বোর্ড 2025 এর আলোকে একটা কোশ্চেন করে ফেলি, যেটা হচ্ছে যে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করবে। এটা মূলত বেগের এখান থেকেই চলে আসবে। আমরা যদি একটু দেখি যে আমরা বলতে পারি আমরা বেগের সাধারণ সূত্র জানি, ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি। তো কোন একটা কক্ষপথে ইলেকট্রনের বেগটাকে যদি আমরা সমবেগ চিন্তা করি, তাহলে ভি সমান সমান আসবে হচ্ছে এস বাই টি, যেখানে একটা ইলেকট্রন সম্পূর্ণ পথ ঘুরে আসতে তার এই দূরত্বটা হবে 2 পাই আর, যেখানে আরটা হচ্ছে তার ব্যাসার্ধ, আর একবার ঘুরে আসতে তার সময় হচ্ছে তার পর্যায়কাল টি। কিন্তু যদি আমি বলি হচ্ছে n বার ঘুরছে, তাহলে n বার ঘুরতে হচ্ছে পর্যায় n তম বার ঘুরতে সময় যদি টি হয়, তাহলে 2 পাই আর ইনটু n। কারণ একবার ঘুরলে তাকে ঘুরতে হবে 2 পাই আর, তাহলে যদি n সংখ্যক বার ঘুরে তাহলে তাকে 2 পাই আর ইনটু n দূরত্ব অতিক্রম করতে হবে। আর সময় হচ্ছে কি টি সেকেন্ড। যেহেতু আমরা বলতে চাইছি যে প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে, তাহলে এখানে সময়টাকে আমরা ধরবো হচ্ছে 1 সেকেন্ড। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে ঘূর্ণন সংখ্যাটা আসতেছে যে 2 পাই ভিটি ডিভাইডেড বাই 2 পাই আর, মানে এটা পক্ষান্তর করা হয়েছে। এখন যেহেতু সময় 1 সেকেন্ড, তাহলে এই টি এর মান যদি 1 বসিয়ে দিই, তাহলে v বাই 2 পাই আর, যেখানে এই v এর সূত্রটা আমরা জানি nh বাই 2 পাই mr। তাহলে nh ডিভাইডেড বাই 2 পাই mr ইনটু নিচেটা 2 পাই আর ছিল। এই v এর ভ্যালু হচ্ছে এইটুক, nh বাই 2 পাই mr আর নিচে 2 পাই আর। তাহলে সেক্ষেত্রে আসতেছে nh ডিভাইডেড বাই 2 গুণে 4 পাই স্কয়ার m r স্কয়ার। তো যেখানে আমাদের n যেহেতু বলছে তৃতীয় কক্ষপথে, তাহলে এর মান বসবে 3, প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34
পাইয়ের মান 3.1416, m হচ্ছে ইলেকট্রনের ভর, 9.1 × 10⁻31 কেজি। আর এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে যেহেতু তৃতীয় কক্ষপথ, তাহলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করে আমরা এখানে বসায় দিলেই পেয়ে যাব ওই কক্ষপথে ইলেকট্রন প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে। তো এটা একটু ভিন্ন টাইপের ছিল, জাস্ট এটা দেখে রাখা ভালো আর কি। আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে পারমাণবিক বর্ণালী। তো এই বর্ণালী আসলে কখন দেখা যায়? যখন কোন একটা নির্দিষ্ট কক্ষপথ থেকে ইলেকট্রন শক্তি শোষণ করে, শক্তি শোষণ করলে সেই কক্ষপথ থেকে উচ্চতর শক্তি স্তরে উন্নীত হয় বা উচ্চতর শক্তি স্তরে চলে যায়। ধরা যাক এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, যেখান থেকে সে শক্তি শোষণ করে তৃতীয় শক্তি স্তরে গেল। এখন এই তৃতীয় শক্তি স্তর থেকে যদি সেই শক্তি বিকিরণ করে, ওই বিকিরিত শক্তিটা আবার এই শক্তি বিকিরণ করে সে আবার প্রথম শক্তি স্তরে চলে আসবে, এবং এই বিকিরিত শক্তিটাই আমরা আলোক শক্তি হিসেবে দেখব। এই আলোক শক্তিটারই আমরা হচ্ছে কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য এগুলা বের করতে পারি। তাহলে কোন একটা কক্ষপথ থেকে ইলেকট্রন যদি ধাপান্তরিত হয়, ধরা যাক এখানে তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ইলেকট্রন ধাপান্তরিত হলো, তাহলে ইলেকট্রন আসতেছে তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথ, তাহলে ইলেকট্রন যে কক্ষপথে ফিরে আসে সেটাকে আমরা n1 এবং যে কক্ষপথ থেকে আসে সেটাকে আমরা n2 বিবেচনা করি। তাহলে সেক্ষেত্রে এখানে ধাপান্তরের ফলে প্রাপ্ত যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হবে হচ্ছে RH × 1/n1² - 1/n2²। এটা সাধারণত 3 মার্ক অথবা 4 মার্কের কোশ্চেনে চলে আসে। তাহলে এটা খুব বেশি কমন। তো বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করা হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে প্রচুর প্রশ্ন আছে এখান থেকে। তাহলে এখানে আরএসটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, যেটা একটু ভ্যালুটা মাথায় রাখতে হবে, 10967800। এটা হচ্ছে পার মিটারের ভ্যালু। তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা আসবে এককটা হবে পার মিটার, ল্যামডা ভ্যালু। তাহলে 1 বাই ইলেকট্রনটা আসতেছে প্রথম শক্তি স্তরে, খেয়াল রাখতে হবে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসলে ওটা হচ্ছে n, মানে n1টা হচ্ছে 1, n1টা হচ্ছে মূলত যে শক্তি স্তরে ইলেকট্রনটা চলে আসে। তবে মনে রাখার সুবিধার্থে হয়তো আমরা মাথায় রাখতে পারি যে ছোটটা সাধারণত n1 হয়। মাইনাস ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তর থেকে আসতেছে, তাহলে n3², তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধাপান্তরের ফলে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্য 9749155.556 পার মিটার। তাহলে এখান থেকে ল্যামডা ভ্যালুটা আসবে হচ্ছে, এটার ইনভার্স করতে হবে, তাহলে 1/অ্যান্সার ভ্যালুটা আসবে হচ্ছে 1.0257 × 10⁻⁻7, এটা হবে মিটার, যেহেতু ইনভার্স করেছে মিটার। এখন এটাকে থেকে আমরা ন্যানোমিটারে নিয়ে প্রকাশ করব, কারণ নরমালি ন্যানোমিটারে নিলে আমরা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা অন্যান্য তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এই জিনিসটা তুলনা করতে পারি। আমরা জানি 1 মিটার হচ্ছে 10⁻9 ন্যানোমিটার, তাই 9 দিয়ে গুণ করা হলে দশমিক ঘর পিছনে চলে যাবে 102.57 ন্যানোমিটার। তাহলে বিকিরিত যে আলো আছে ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1057 ন্যানোমিটার। তো তার সাথে যদি আরো কিছু লাগে, যেমন ধরা যাক এখান থেকে আমরা বললো হচ্ছে তার কম্পাঙ্ক নির্ণয় করতে, তাহলে আমরা জানি c = নিউ ল্যামডা, তাহলে ওখান থেকে নিউটা আসবে হচ্ছে c বাই ল্যামডা। জাস্ট c হচ্ছে আলোর বেগ, 3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডার মানটা বসিয়ে দেব, মিটারের মানটা বসাবো 1.0257 × 10⁻⁻7। অ্যান্সার যে আসবে তত হার্জ হচ্ছে তার কম্পাঙ্ক। তাহলে এখান থেকে বিকিরিত আলোর কম্পাঙ্ক বের করা যায়। আবার এই সূত্র থেকে বিকিরিত আলোর শক্তি নির্ণয় করা যায়। তাহলে শক্তিটা বের করার জন্য আমরা সূত্র কি ইউজ করব? এই আলোটার শক্তি বের করব, E = hc বাই ল্যামডা। ল্যামডার মানটা এখানে বসিয়ে দেব, c এর মানটা আলোর বেগ 3 × 10⁸, আর hটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এখান থেকে তৃতীয় শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তরে নেমে আসে, তাহলে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং শক্তি নির্ণয় করা যাবে। এখন আমরা দেখব যে হাইড্রোজেন পরমাণু যে বর্ণালী, এই বর্ণালীগুলার বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন নেমে আসলে তাদের জন্য বর্ণালীর কিছু সিরিজ আছে বা নাম আছে, নামগুলো আমরা একটু দেখে নিব। ধাপান্তরিত যে ইলেকট্রনটা যদি দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নেমে আসে, অথবা 3 থেকে 1, অথবা 4 থেকে 1, 5 থেকে 1, 6 থেকে 1 বা 7 থেকে 1, মূলত যে শক্তি স্তর থেকে আসুক না কেন, যদি সে প্রথম শক্তি স্তরে নেমে আসে তাহলে যে বর্ণালী সিরিজটা পাওয়া যায় তার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ। তাহলে এখানে খেয়াল রাখতে হবে, লাইম্যান বললেই n1 এর মান কত আসবে? 1। অনেক সময় এখানে n1 এর মানটা না বলে লাইম্যান সিরিজের জন্য ভ্যালু বের করতে বলতে পারে, তাহলে সেই ক্ষেত্রে n1 এর ভ্যালু হবে 1, এখন সে যেখান থেকে আসুক না কেন। যদি দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনটা নেমে আসে তাহলে সেটাকে বলা হয় বামার সিরিজ। সে 6 থেকে আসতে পারে অথবা 7 থেকে আসতে পারে, যেখান থেকে আসুক না কেন, যদি দ্বিতীয় শক্তি স্তরে সে নেমে আসে তাহলে সেই সিরিজটার নাম হচ্ছে বামার সিরিজ, যেখানে n1 এর ভ্যালু হচ্ছে 2, মানে সে প্রথম শক্তি স্তরে নেমে আসে ইলেকট্রন। ইলেকট্রনগুলো যদি 3 নম্বর শক্তি স্তরে নেমে আসে সেটা হচ্ছে প্যাসচেন সিরিজ। প্যাসচেন 3 নম্বর শক্তি স্তরে নেমে আসলে প্যাসচেন, তাহলে সেক্ষেত্রে n1 এর মান কত? 3। এরপর হচ্ছে যদি 4 নম্বর শক্তি স্তরে নেমে আসে
তাহলে এটার নাম হচ্ছে ব্র্যাকেট, যেখানে n1 এর ভ্যালু হবে হচ্ছে 4। যদি ইলেকট্রনগুলা 5 নম্বর শক্তি স্তরে নেমে আসে 6 থেকে 5 অথবা 7 থেকে 5, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা ফান্ড বা ফুন্ড আর কি। যেমন তো সেক্ষেত্রে যাই বলা হোক না কেন, n1 এর ভ্যালু হচ্ছে 5 হবে। আর যদি ইলেকট্রন 6 নম্বর শক্তি স্তরে নেমে আসে তাহলে সেটা হচ্ছে হামফ্রিজ। এগুলা শুধুমাত্র ম্যাপ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে সরাসরি ইলেকট্রনের যদি ছবি দেওয়া না থাকে যে কত থেকে কততে নেমে আসতেছে, তখন বর্ণালীর এই গ্রাফগুলো মানে বর্ণালীর সিরিজগুলো মাথায় রাখতে হয় যে কোনটার জন্য কত। জাস্ট এগুলো যদি সিরিয়ালে পড়া হয় তাহলে মনে রাখা খুব কঠিন বিষয় না। সিরিয়ালে পড়তে হবে লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রিজ। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ইলেকট্রন যেখান থেকে আসুক না কেন, যদি প্রথম শক্তি স্তরে আসছে, আই মিন যদি লাইম্যান সিরিজ হয়, লাইম্যান সিরিজে সব যে আলোগুলা পাওয়া যায় এগুলো হচ্ছে ইউভি রশ্মির হয়। যে আলোগুলা বিকিরিত যে শক্তি আছে সেই শক্তির তরঙ্গ দৈর্ঘ্য বিশ্লেষণ করলে দেখা যায় সবগুলো আলো ইউভি বা হচ্ছে অতি বেগুনি রশ্মিগুলার হয়। এবং এই সবগুলা যতগুলা সিরিজ আছে তার মধ্যে শুধুমাত্র বামার সিরিজে যে আলোগুলো আছে যে বিকিরিত শক্তিটা পাওয়া যায় সেটাই হচ্ছে শুধুমাত্র দৃশ্যমান অংশের মধ্যে পড়ে। তার মানে আমরা বুঝিতে চাইতেছি 380 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত। তো এই রেঞ্জটা নিয়ে একটু পার্থক্য থাকতে পারে, 780ও থাকতে পারে কোথাও, বাট 700 ন্যানোমিটার, 380 থেকে 700 ন্যানোমিটার এই দৃশ্যমান অংশের মধ্যেই এই বামার সিরিজগুলো থাকে। আর এরপরে যে সিরিজগুলো আছে প্যাস্টেন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রিজ, এগুলা সবগুলো হচ্ছে আইআর রশ্মি। এগুলো হচ্ছে সবগুলাই আইআর রশ্মি, মানে অতি বেগুনি রশ্মি দেখা যায় এই প্যাস্টেন, ব্র্যাকেট, ফান্ড এবং হামফ্রিজ এই সিরিজগুলোতে। তো কোশ্চেন সরাসরি হয়তো যেভাবে বলা না থাকে যে দৃশ্যমান হবে কিনা, এখানে অনেক ক্ষেত্রে ঘুরে ঘুরে কোশ্চেন থাকতে পারে। যেমন ধরো বলতে পারে যে 2-3টা হয়তো এরকম সিরিজ দেওয়া থাকলো ছবিতে, কিন্তু কোশ্চেন করলো যে কোন সিরিজের জন্য যে প্রাপ্ত যে আলো ওটা দিয়ে জালটাকে শনাক্তকরণ করা যাবে। তাহলে জালটাকে শনাক্ত করতে গেলে ইউভি রশ্মি প্রয়োজন হবে, তার মানে লাইম্যান সিরিজের জন্য যে আলোটা আছে সেটার জন্য ব্যাখ্যা করতে হবে। যদি বলে যে কোন বর্ণালীটা হচ্ছে দৃশ্যমান অংশের মধ্যে পারবে, তাহলে বামার সিরিজের ব্যাখ্যা করতে হবে। যদি বলে যে আসলে কোন যে সিরিজটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে চিকিৎসা কাজে ব্যবহার করতে পারি, তো চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মি ব্যবহার করা যায়। তো আইআর রশ্মি ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে বেশি দেখা যায়। তো সেই ক্ষেত্রে এইভাবে কোশ্চেনের প্যাটার্ন বুঝে হচ্ছে অ্যান্সার করতে হবে। তাহলে বর্ণালী থেকে মূলত এভাবে প্রশ্নটা হয়। তো বর্ণালীর এই সিরিজগুলো মাথায় রাখতে লাগবে এবং বর্ণালীর যে সূত্র আছে সূত্র থেকে শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক এগুলো মাথায় রাখতে পারলে আশা করি ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। তাহলে বর্ণালীর অংশটুক থেকে এই পর্যন্ত। আমরা এরপরে চলে যাব হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা থেকে কোনটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতাই বের করতে হয়। তো আমরা যেহেতু দুইটাই বেশি আসে, যে তৃতীয় শক্তি স্তর এবং চতুর্থ শক্তি স্তর, তো 4টা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে কিভাবে তৃতীয় এবং চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যায় আমরা এটাই দেখব। ওকে, তাহলে আমরা শুরু করি যে তৃতীয় এবং চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করব কোয়ান্টাম সংখ্যা দেখানোর মাধ্যমে। তাহলে আমরা প্রথমে শুরু করতেছি 3 নম্বর শক্তি স্তরের জন্য। প্রথমে আমরা দেখব হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো তৃতীয় শক্তি স্তরের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হবে হচ্ছে 3 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্য ভ্যালু হবে n এর ভ্যালু হবে l এর ভ্যালু হবে হচ্ছে 0 থেকে l-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে এখানে n এর মান হবে শুরু থেকে 0 এবং এখানে 3-1 তার মানে হচ্ছে 2 পর্যন্ত হবে l এর ভ্যালু। তাহলে ভ্যালুগুলো আসতেছে 0, 1 এবং 2। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা ভ্যালু 3, যার জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ভ্যালু হচ্ছে 0, 1 এবং 2। তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা 0 এর জন্য চৌম্বক কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা হয় হচ্ছে +l থেকে -l পর্যন্ত, +l থেকে -l পর্যন্ত। তাহলে 0 থেকে -0 আসলে একটাই সংখ্যা 0 হয়। এই +1 থেকে -1, তো এখানে -1, 0 এবং +1 এর মানে তিনটা পাওয়া যায়। এখানে +2 থেকে -2 থেকে +2, তাহলে -2, -1, 0, +1 এবং +2 এই 5টা ভ্যালু পাওয়া যাবে। তাহলে এখানে অরবিটাল সংখ্যা কয়টা দাঁড়াইতেছে? এখানে টোটাল অরবিটাল হচ্ছে একটা, এখানে টোটাল অরবিটাল হচ্ছে 3টা, এখানে 1, 2, 3, 4, 5টা টোটাল অরবিটাল এবং এই প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন হচ্ছে 2টা করে ধরতে পারে। তাহলে প্রথম যে শক্তি স্তর আছে বা এই এলিমেন্ট যে 0, তো সহকারী কোয়ান্টাম সংখ্যা 0, তার মধ্যে অরবিটাল একটা, যার কারণে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা। তাহলে এখানে অরবিটাল সংখ্যা 3টা এবং প্রত্যেকে 2টা করে ধরতে পারে, এইজন্য টোটাল অরবিটাল মানে ইলেকট্রন হচ্ছে 3 দুগুণে 6টা, আর এখানে টোটাল 5টা অরবিটাল আছে এবং ইলেকট্রন হচ্ছে 5 দুগুণে 10টা। তাহলে সেই ক্ষেত্রে টোটাল ইলেকট্রন সংখ্যা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে 2 + 6 + 10, তাহলে টোটাল ভ্যালুটা আসবে হচ্ছে টোটাল 18। তাহলে 3 নাম্বার শক্তি স্তরে এই মোট 18টা ইলেকট্রন ধারণ করতে পারে।
তাহলে একইভাবে আমরা হচ্ছে চতুর্থ শক্তি স্তরের জন্য দেখাইতে পারি। তাহলে চতুর্থ শক্তি স্তরের জন্য n এর ভ্যালু হবে হচ্ছে 4, প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হবে 4। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হবে 0 থেকে 4 - 1 পর্যন্ত। তাহলে 0 থেকে 4 - 1 এটা ভ্যালু আসছে হচ্ছে 3, মানে ভ্যালুগুলো হবে 0 1 2 3। আচ্ছা, এখন m এর মান কি হবে প্লাস l থেকে মাইনাস l, তাহলে প্লাস 0 থেকে মাইনাস 0 ভ্যালুটা হবে 0। এটা -1 থেকে +1, তাহলে -1 0 +1 চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে এখানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান হবে -2 -1 0 +1 +2। আর এখানে কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হবে -3 থেকে +3, তাহলে -3 -2 -1 0 1 2 3, এই টোটাল 7টা। তাহলে এখান থেকে চাইলে অরবিটালগুলোর নামও লেখা যায়, বাট এটা খুব একটা জরুরি না। তাহলে এখানে আমরা ইলেকট্রনিক অরবিটালগুলোর নামও লিখতে পারতাম। যেমন এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4px 4py 4pz, এটা হচ্ছে 4dxy 4dyz 4dzx 4dzx2-y2 4dz2, কিন্তু এটা জরুরি না লেখা, জাস্ট সংখ্যা লিখলেই হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে মোট অরবিটাল হচ্ছে একটা, এখানে মোট অরবিটাল 3টা, এখানে মোট অরবিটাল দেখা যাচ্ছে 5টা, আর এখানে দেখা যাচ্ছে হচ্ছে 7টা। তো প্রত্যেকটা অরবিটাল 2টা করে ইলেকট্রন ধারণ করতে পারে, তাহলে এখানে ধরবে 2টা, তাহলে এখানে ধরবে 3 দুগুণে 6টা, 5 দুগুণে 10টা, 7 দুগুণে 14টা। তাহলে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2 + 6 + 10 + 14, তাহলে এখানে যোগ করলে পাওয়া যাবে 32। তাহলে এই চার্টগুলো উল্লেখ করে মোটামুটি একটু ব্যাখ্যা দিতে পারলে ইনশাআল্লাহ এখান থেকে 4 মার্কের মতো কমন পাওয়ার কথা। তো সাধারণত যখন কোয়ান্টাম সংখ্যা আসে তৃতীয় এবং চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে বলতে পারে, বা কয়টা ধারণ করতে পারে, ধারণ ক্ষমতা হয়তো ব্যাখ্যা করতে বলতে পারে। কিছু ক্ষেত্রে পাউলির বর্জন নীতি হচ্ছে ব্যাখ্যা আসতে পারে, যেমন এখানে পটাশিয়ামের ধরো হচ্ছে 10 নাম্বার আর 11 নাম্বার, বা 10 নাম্বার এবং 15 নাম্বার ইলেকট্রন গুলার জন্য পাউলির বর্জন নীতি ব্যাখ্যা করতে হতে পারে। তো পাউলির বর্জন নীতিটা ছিল এরকম যে কোন একটা পরমাণুতে অবস্থিত যে ইলেকট্রন গুলো আছে, ওই ইলেকট্রন যে কোনো 2টা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান একসাথে সমান হবে না, কোনো না কোনো একটা হলেও ভিন্ন থাকবে। তো এই ব্যাখ্যাটা দিয়ে একটু 4টা কোয়ান্টাম সংখ্যার মান তাদের পজিশন অনুযায়ী বলে দিলে হয়ে যাবে। তো এখান থেকে কোয়ান্টাম সংখ্যা থেকে হয় এরকম চার্ট, আর না হলে পলি বর্জন নীতিটা হয়তো ব্যাখ্যা করতে বলতে পারে। ওকে, তাহলে মোটামুটি আমাদের এই টপিক 1 এর মধ্যে অংশটুকু শেষ। শিক্ষা পরীক্ষা থেকে কিছু থিওরি পড়তে হবে আর কি, মানে কিছু 2 মার্কের কোশ্চেন। তো শিক্ষা পরীক্ষা থেকে আসলে কি কি জিনিস পড়া লাগবে, এখান থেকে প্রথমত যেটা পড়তে হবে যে কেন এই শিক্ষা পরীক্ষাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। দ্বিতীয়ত মাথায় রাখতে হবে কেন প্লাটিনাম ব্যবহার করা হয়, প্লাটিনাম একটা তার ব্যবহার করা হয় এখানে। আর তৃতীয়ত এখানে কোবাল্ট কাচের কাজটা কি, আসলে কোবাল্ট গ্লাস ব্যবহার করা হয় এই শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শনের জন্য, বর্ণ দেখার জন্য। আর চতুর্থত এখানে দেখতে হবে, একটু মাথায় রাখতে হবে, ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম এই দুইজন শিক্ষা পরীক্ষা দেখায় না, তো এটা কেন। তো মোটামুটি এই 4টা প্রশ্ন পড়লে এখান থেকে যে খ গুলা আসে বা যদি কোনো কিছু এমসিকিউ আসে সেটা হয়তো কভার হয়ে যাবে। তো একটু শর্টে বলে দিই শিক্ষা পরীক্ষাটা আসলে কি, কোন একটা লবণের মধ্যে ধাতব আয়ন শনাক্তকরণ করার জন্য কিছু পরীক্ষা করা যায়। একটা হচ্ছে শুষ্ক পরীক্ষা, এটা হচ্ছে সিক্ত পরীক্ষা। শুষ্কগুলো হচ্ছে পানির অনুপস্থিতিতে করা হয়, আর সিক্ত পরীক্ষাগুলো হচ্ছে পানিতে মিশে বা দ্রবণের মাধ্যমে করা হয়। তো শিক্ষা পরীক্ষাটা হচ্ছে এক ধরনের শুষ্ক পরীক্ষা, যেটা পানির অনুপস্থিতিতে করা হয়। তো কোন একটা লবণ শনাক্তকরণ করার জন্য প্রসেসটা হচ্ছে এরকম, একটা গ্লাস রড থাকে, এই গ্লাস রডের যে প্রান্তে হচ্ছে একটা প্লাটিনামের সরু তার থাকে। তো এই গ্লাস রডটা প্রথমত কি করা হয়, প্রথমত হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ডুবাই নেওয়া হয়। এরপরে আমি যে নমুনা লবণ থেকে ধাতব আয়ন হচ্ছে শনাক্ত করতে চাইতেছি, যেমন সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, এছাড়া আমাদের হচ্ছে আয়রন, এগুলো যাদেরকে আমি শনাক্ত করতে চাই, ওই তাদের কোন একটা নমুনা লবণ এখানে থাকবে। তো প্লাটিনামকে প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ডুবানো হবে, এরপরে ওইটাকে আমরা হচ্ছে নমুনা লবণের মধ্যে ডুবাইয়ে নিব, বা তাহলে ফলে কি হবে, নমুনা লবণটা এই প্লাটিনামের গায়ে লেগে যাবে। তো পরবর্তীতে আমরা কি করব, এই প্লাটিনামটাকে বুনসেন বার্নারের যে শিখা আছে এই শিখার মধ্যে ধরবো, ধরলে ওই লবণ থেকে যে ধাতব আয়নগুলা আছে আয়নগুলা এই শিখার মধ্যে বর্ণ প্রদর্শন করবে। তো এই কালার দেখে আমরা বুঝতে পারবো যে আসলে ধাতুটা কি ধাতু, কোন ধাতুটা এখানে উপস্থিত আছে। যেমন সোডিয়ামের জন্য তোমার হচ্ছে উজ্জ্বল সোনালী বর্ণ দেখা যাবে, ক্যালসিয়ামের জন্য ইটেনে লাল বর্ণ দেখা যায়। তো এই বর্ণগুলা দেখে আমরা হচ্ছে ধাতব আয়নের উপস্থিতি শনাক্ত করতে পারি। তো প্রথম যে প্রশ্নটা, হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন ব্যবহার করা হয়েছে, কারণ
এখানে বর্ণ প্রদর্শন করার মূল কাহিনীটা হচ্ছে যে ধাতব আয়নগুলার যে মুক্ত ইলেকট্রন, মানে ইলেকট্রন যেগুলো আছে সর্বৈত শক্তি স্তরের ইলেকট্রনগুলা এই আগুনের শিখায় গেলে এই সোডিয়াম বা ধাতু যে আছে তাদের সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তরে লাভ দেয় এবং কি নেমে আসার সময় নিম্নতর শক্তি স্তরে নামার সময় আবার শক্তি বিকিরণ করে। এই বিকিরণটা থেকে আমরা হচ্ছে এই আগুনের শিখায় কালার দেখতে পাই। এখন এই যে কোনো ধাতুর সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এদের ক্লোরাইড লবণটা একটু উদ্বায়ী হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড, এরপর হচ্ছে এখানে পটাশিয়াম ক্লোরাইড, এরা উদ্বায়ী হয়, মানে এদেরকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। তো যার ফলে এই বাষ্পে পরিণত হইলে ওখান থেকে কালার প্রদর্শন বা শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শনটা সুবিধাজনক হয়। যার কারণে আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি, যাতে তার ক্লোরাইড লবণ বা একটা উদ্বায়ী লবণ তৈরি করতে পারে এবং বর্ণ প্রদর্শনে সুবিধা হয়। এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার। দ্বিতীয়ত হচ্ছে প্লাটিনাম ব্যবহার করার কারণটা হচ্ছে এই প্লাটিনাম হচ্ছে নিষ্ক্রিয় একটা ধাতু, যা কিনা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় যাবে না, ফলে প্লাটিনাম যে তারটা আছে এটা অক্ষত থাকবে। কোবাল্ট যে কাজটা ব্যবহার করা হইতেছে এখানে, যে বর্ণ দেখা যায়, কিছু ক্ষেত্রে কিছু কমপ্লেক্স কালার দেখা যায়, যেমন 2-3টা কালার হচ্ছে মিক্সড হয়ে যেতে পারে। তো তখন কি করা হয়, একটা কোবাল্ট গ্লাসের মধ্য দিয়ে, কোবাল্ট যে একটা কাজ, এটা মোটামুটি নীল কাজ বলা যায়। তো এই কোবাল্ট গ্লাসের মধ্য দিয়ে যখন বর্ণটা দেখা যায়, তো কিছু বর্ণ হচ্ছে ফিল্টার হয়ে যায়, মানে ধরো 2-3টা বর্ণ মিক্স হয়ে কালারটা আসতেছিল, তো 2টা বর্ণ যদি ফিল্টার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটা কালার চোখে আসে বা 2টা কালার চোখে আসে। তো এই কোবাল্ট কাঁচ দিয়ে হচ্ছে বর্ণগুলা বোঝা একটু সুবিধাজনক হয়। আর শেষ যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম, শিখা পরীক্ষায় তারা বর্ণ প্রদর্শন করে না, মূলত তাদের আয়নীকরণ শক্তিটা একটু বেশি হওয়ার কারণে এখানে যদি জ্বালানি শিখায় দেওয়া হয় তারপরও তারা পর্যাপ্ত পরিমাণ শক্তি পায় না, যার ফলে তারা হচ্ছে কালারটা প্রদর্শন করবে। তাই ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তরে যায় না বা নেমে আসার সময় আবার শক্তিটা আসে বিকিরণও করে না, যার কারণে তারা শিখা পরীক্ষায় এরকম বৈশিষ্ট্যমূলক কোনো বর্ণ প্রদর্শন করতে পারে না। তো মোটামুটি এই ছিল আমাদের হচ্ছে শিখা পরীক্ষা। আর একেবারে শেষ পর্যায়ে হচ্ছে আয়ন শনাক্তকরণ আছে, এখানে ক্যালসিয়াম, আয়রন 2+ এবং 3+, সোডিয়াম, অ্যামোনিয়াম, ক্লোরিন এবং সালফেট, এগুলার একটু বিক্রিয়াগুলো দেখে যাওয়া ভালো এবং আশা করা যায় এখান থেকে হয়তো 2 মার্ক অথবা 3 মার্ক কমন পড়ে যেতে পারে। তাহলে একেবারে যদি কিছু নাও পারা যায় তারপরও অ্যামোনিয়া, আয়রন এবং সালফেট এগুলা মিনিমাম পড়াই উচিত। তো সেক্ষেত্রে সোডিয়ামের যে বিকারকটা আছে, বিকারকটা মাথায় রাখতে হবে। সোডিয়াম ধাতু শনাক্তকরণ করার জন্য পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি এগুলো ব্যবহার করা যেতে পারে। তো এই বিকারকগুলোর নামটা মাথায় রাখতে হবে, যেটা এখানে এমসিকিউর জন্য জরুরি, আর বিক্রিয়াগুলা সিকিউতে জরুরি। তো মোটামুটি এই ছিল হচ্ছে টাইপ 1। এখান থেকে ইনশাআল্লাহ একটা সিকিউ আসার সম্ভাবনা আছে। এরপর আমরা চলে যাব টাইপ 2 তে। আমরা চলে এসেছি চ্যাপ্টারের দ্বিতীয় অংশে। এই অংশে আমাদের পড়ার বিষয় হচ্ছে সবল তড়িৎবিশ্লেষের দ্রাব্যতা, দুর্বল তড়িৎবিশ্লেষের দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল, মিশ্রণে পদক্ষেপ পড়বে কিনা, আর সমআয়ন প্রভাব, যার মধ্যে নিচের এই 3টা টপিক হচ্ছে সৃজনশীলের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আর প্রথম টপিকটা থেকে খুবই সামান্য, মানে কিছু ক্ষেত্রে সৃজনশীল দেখা যায়। তো আমরা শুরু করে দিই দ্রাব্যতা। তো দ্রাব্যতা বলতে আসলে আমরা কি বুঝবো, যে কোন একটা দ্রাবকের মধ্যে কি পরিমাণ দ্রবীভূত আছে। তার আগে আমরা দেখে নিই, এই যে দ্রব এবং দ্রাবক দুইটা মিলে পাওয়া যায় হচ্ছে দ্রবণ। তার মানে এটা যদি সংক্ষেপে বলা হয়, এটা হচ্ছে এই লবণ আর এটা হচ্ছে পানি, আর এই লবণ পানির মিশ্রণটাই হচ্ছে দ্রবণ। তাহলে এখানে আমাদের হচ্ছে কোন একটা দ্রাবকের মধ্যে প্রতি 100 গ্রামের দ্রাবকের মধ্যে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে, সেটাই হচ্ছে কি ওই দ্রবের দ্রাব্যতা ওই দ্রাবকের মধ্যে, এবং এটা তাপমাত্রা নির্ভর। তাহলে আমরা যদি দ্রাব্যতা হিসাব করতে যাই, হিসাব হবে যে প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব। তবে এই পদ্ধতিতে সবার দ্রাব্যতা নির্ণয় করা যায় না। আমাদের লবণ হচ্ছে পানিতে দ্রবীভূত কি পরিমাণে হয় তার উপর ভিত্তি করে আমরা লবণগুলোকে সাধারণত 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, যাদেরকে পানিতে দিলে সহজেই ভাগ হয়ে যায়, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট। এদের ধাতুগুলা মানে গ্রুপ 1 এবং গ্রুপ 2 তে যে লবণগুলো, যে ধাতুগুলো আছে তাদের লবণগুলো সাধারণত পানিতে অতিমাত্রায় দ্রবণীয়, তার মানে পানিতে দিলে তারা বিয়োজিত হয়ে দ্রবীভূত হয়ে যায়। কিন্তু সিলভার ক্লোরাইড, সিলভার আয়োডাইড এগুলা কিছুটা হচ্ছে কম মাত্রায় দ্রবীভূত। সিলভার ক্লোরাইডটাকে যখন পানিতে দেওয়া হয় তাহলে সিলভার ক্লোরাইডটা বিয়োজিত হয়ে প্রথমে হচ্ছে সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস গঠন করে, কিন্তু কিছুক্ষণ মানে বিয়োজিত হওয়ার পরবর্তীতে এই সিলভার ক্লোরাইড এবং ক্লোরিনের আয়ন পরিমাণ যখন দ্রবণে বৃদ্ধি পায়
তখন এরা যুক্ত হয়ে আবার সিলভার ক্লোরাইড গঠন করে, তার মানে বিক্রিয়াটা উভমুখী হয়। তো উভমুখী বিক্রিয়া হওয়ার কারণে খুবই সামান্য পরিমাণে তারা বিয়োজিত হয়। তাহলে সেই ক্ষেত্রে এই স্বল্প দ্রবণীয় লবণ আর অতিমাত্রায় দ্রবণীয় লবণ এদের ক্ষেত্রে দ্রাব্যতার হিসাবটাও ভিন্ন হয়। তাহলে এই যে আমরা প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য থাকে সেই জন্য সেই হিসাবটা আমরা যদি করি, সেটা সাধারণত আমরা সবল তড়িৎ বিশ্লেষ্য বা যারা অতিমাত্রায় দ্রবণীয় লবণ তাদের জন্য হিসাবটা হবে আর কি। তাহলে এদের ক্ষেত্রে দ্রাব্যতাটা হবে এই পদ্ধতিতে m × 100 ডিভাইডেড বাই m - m, যেখানে mটা হচ্ছে দ্রবের পরিমাণ মানে লবণের পরিমাণ, আর এটা হবে দ্রবণের পরিমাণ। তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে এই m - m এটা হচ্ছে দ্রাবকের পরিমাণ মানে পানির পরিমাণ। ওকে, তাহলে m × 100 ডিভাইড বাই m - m যেটা হচ্ছে দ্রবের পরিমাণ, m - m এটা হচ্ছে দ্রাবকের পরিমাণ, আর শুধু mটা হচ্ছে দ্রবণের পরিমাণ। তাহলে একদম সংক্ষেপে একটা ম্যাথ দেখে ফেলি যে 25 গ্রাম দ্রবণকে উত্তপ্ত করে 5 গ্রাম অবশেষ পাওয়া গেছে। তাহলে দ্রাব্যতা S হবে, যেহেতু দ্রবণের ভর হচ্ছে 25 গ্রাম, তাহলে আমাদের এই যে দ্রবণ হচ্ছে 25 মাইনাস 5 গ্রাম অবশেষ পাওয়া গেল। তার মানে দ্রবণকে যদি উত্তপ্ত করা হয় পানিটা বাষ্পীভূত হয়ে যাবে এবং লবণটা অবশেষ হিসেবে পাওয়া যাবে। তাহলে লবণ ছিল 5 গ্রাম × 100 ডিভাইডেড বাই এখানে হচ্ছে m ভ্যালু 5। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা। এখন এই দ্রাব্যতাটার কোনো আসলে একক থাকে না, কারণ এটা একটা আনুপাতিক রাশি, যেখানে এই যে উপরেও গ্রাম নিচেও গ্রাম ছিল, তাহলে সেই ক্ষেত্রে কোনো একক নাই। তবে অন্যভাবে একক চাইলে লেখা যায়, সেটা হচ্ছে কি গ্রাম পার 100 গ্রাম H2O, মানে প্রতি 100 গ্রামে যত গ্রাম থাকে সেটাই হচ্ছে তার দ্রাব্যতা। তবে এই দ্রাব্যতা যে আমরা আসলে এই একটা সূত্র দিয়ে বের করতে পারি তা না, দ্রাব্যতা আসলে এক ধরনের ঘনমাত্রাতে বলা হয় যে প্রতি লিটার দ্রাবকে কত মোল দ্রবীভূত থাকে, অথবা প্রতি লিটার দ্রাবকে কত গ্রাম দ্রবীভূত থাকে, তাহলে সেটা হচ্ছে তার ঘনমাত্রা। তো এটাও তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র খেয়াল রাখতে হবে এই দ্রাব্যতাটা হবেই সম্পৃক্ত দ্রবণের জন্য। তাহলে সম্পৃক্ত দ্রবণে প্রতি একক দ্রাবকে যত পরিমাণ দ্রব্য থাকে সেটা হচ্ছে তার দ্রাব্যতা, আর যে কোনো সময় প্রতি লিটারে যতটুকু থাকবে সেটা হচ্ছে তার ঘনমাত্রা। তো দ্রাব্যতাটাকেও আমরা চাইলে লিটার পার মোল পার লিটার অথবা গ্রাম পার লিটারে প্রকাশ করতে পারি। শুধুমাত্র এখানে দ্রবের পরিমাণ যেগুলো আছে, এই দ্রাবকের পরিমাণটা এটা লিটারে নিলে, আর যদি দ্রবের পরিমাণটা মোলে রাখি তাহলে সেটাই আসলে ঘনমাত্রা হিসেবে কাজ করবে। আমরা সবল তড়িৎ বিশেষের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাদের দ্রাব্যতা বৃদ্ধির গ্রাফটা একটু দেখে ফেলবো। সাধারণত যে লবণগুলো আছে তাদের তাপমাত্রা যত বাড়ে তাদের দ্রাব্যতা তার সাথে সাথে বৃদ্ধি পায়। সাধারণত গ্রাফগুলো এরকম হয়। কিন্তু SO4.10H2 মানে এটা হচ্ছে গ্লোবাল লবণ বলা হয়, গ্লোবাল লবণ। এই গ্লোবাল লবণকে যখন তাপ দেওয়া হয় শুরুর দিকে হচ্ছে তার দ্রাব্যতাটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়ার পরে সেটা আবার কমা শুরু করে। এখন ওই তাপমাত্রাটা হচ্ছে 32.4 ডিগ্রি। আসলে এটা একটু দেখতে হবে যে গ্লোবাল লবণকে তাপ দিলে শুরুর দিকে দ্রাব্যতা বাড়ে কিন্তু পরে আবার দ্রাব্যতা কমতে থাকে। তার মূল কারণটা হচ্ছে শুরুতে যখন গ্লোবাল লবণকে তাপ দেওয়া হয় এটার যে বিয়োজন বিক্রিয়াটা মানে Na2SO4 এটা .10H2O এটা বিয়োজিত হয়ে যে প্রথম অংশটাতে এটা বিয়োজিত হয়ে Na2SO4 এবং পানিটা আলাদা হয়। তাহলে এখানে এই পানিটা যখন আলাদা হইতে থাকে তো এই অবস্থায় যে বিয়োজন বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাহলে তাপ হারি বিক্রিয়া হওয়ার কারণে যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে তার এই বিয়োজনের পরিমাণটা বাড়তে থাকে, ফলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। কিন্তু 32.4 ডিগ্রি সেলসিয়াসের পরবর্তীতে যখন তাপমাত্রা হতে থাকে এই Na2SO4 বিয়োজিত হয়ে 2Na+ এবং SO4 2- এভাবে বিয়োজিত হতে থাকে। তাহলে এই লবণটা যখন বিয়োজিত হয় এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তো এই বিক্রিয়াতে যখন তাপ দেওয়া হয় তাপ দিলে সম্মুখমুখী বিক্রিয়ার হার হ্রাস পায়, তার ফলে দ্রাব্যতাটা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে শুরুর দিকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ হারি বিক্রিয়া, যার ফলে তাপ দিলে তাপ মানে বিয়োজনের পরিমাণ বাড়ে। কিন্তু 32 ডিগ্রির পরে যে বিক্রিয়াটা এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, যার ফলে তাপ দিলে বিক্রিয়ার গতিবেগ হ্রাস পায় বা দ্রাব্যতাটা কমে আসে। তাহলে এটা হচ্ছে গ্লোবাল লবণের দ্রবণীয়তার গ্রাফ, এটা একটু মাথায় রাখতে হবে। দ্রাব্যতার অংশ থেকে সৃজনশীলের জন্য আমাদের প্রথম যে ম্যাথ সেটা হচ্ছে এই যে একটা দ্রবণ দেওয়া আছে 100 গ্রাম KCl এর সম্পৃক্ত দ্রবণ, যেটা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর KCl এর সম্পৃক্ত দ্রবণ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখানে বলা হয়েছে 50 ডিগ্রি এবং 25 ডিগ্রিতে KCl এর দ্রাব্যতা 50 এবং 25 যদি হয় তাহলে
এই 50°C দ্রবণটিকে যদি শীতল করে 25°C আনা হয় তাহলে এর দ্রাব্যতা মানে এর KCl এর কত গ্রাম অদক্ষিপ্ত হবে। তাহলে এটা মূলত কথা হচ্ছে কি, যদি দ্রবণকে ঠান্ডা করা হয় 50 থেকে 25 যদি ঠান্ডা করে ফেলা হয় তাহলে দ্রবণের মধ্যে এই KCl এর দ্রাব্যতাটা কমে আসবে। তো দ্রাব্যতা যদি কমে আসে তার মানে আগে সে যে পরিমাণ KCl দ্রবীভূত অবস্থায় ছিল পরবর্তীতে সেম পরিমাণ দ্রবীভূত অবস্থায় থাকবে না, কিছু পরিমাণ ত্বরণে পড়বে বা পদক্ষেপ পড়বে। তাহলে কি পরিমাণ পদক্ষেপ পড়বে সেটাই হচ্ছে প্রশ্ন এখানে। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাদের দুটো জিনিস জানতে হবে যে কি পরিমাণ KCl ছিল এখানে আর কি পরিমাণ পানি ছিল। তো প্রথম অংশ মানে 50°C তাপমাত্রায় আমাদের S বলা আছে হচ্ছে 50, এরপরে এটা হচ্ছে 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এটা হচ্ছে দ্রবণের পরিমাণ 100 গ্রাম। তাহলে আমরা দেখতে চাই এখানে থেকে দ্রাবক কত, তাহলে S আমরা জানি m × 100 ডিভাইডেড বাই m মাইনাস m। তাহলে 50 ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 100 মাইনাস m উপরে m × 100। তাহলে একটু যদি আগুন করা হয় তাহলে 5000 মাইনাস 50m ইজ ইকুয়াল টু 100m। তাহলে m এর ভ্যালুটা আসবে যে পাশে আনবো, mটাকে কমন নেব, নিচে আসবে 150, উপরে আসবে 5000। তাহলে এত গ্রাম হচ্ছে KCl ওখানে ছিল। তাহলে আমরা এখানে দেখবো পানির পরিমাণ কতটুকু ছিল বা দ্রাবক কতটুকু ছিল। তাহলে মোট হচ্ছে 100 গ্রামের দ্রবণ, এখান থেকে বাদ যাবে 33.33 গ্রাম। তাহলে সেই ক্ষেত্রে পাওয়া যাবে 66.67 গ্রাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দ্রবণের মানে দ্রাবকের পরিমাণ এবং দ্রবের পরিমাণ, তার মানে আমার 100 গ্রামের যে দ্রবণ এখানে 66.67 গ্রাম ছিল হচ্ছে পানি আর 33.33 গ্রাম ছিল হচ্ছে লবণ। এখন এটাকে যদি 25°C ঠান্ডা করা হয় তাহলে সেই ক্ষেত্রে নতুন দ্রাব্যতাটা হচ্ছে 25, আর এখানে পানির পরিমাণ সেমই থাকবে 66.67। নতুন দ্রবের পরিমাণটা কত সেটা দেখতে হবে। তাহলে S প্রাইম ইজ ইকুয়াল টু m প্রাইম ইন্টু 100 ডিভাইডেড বাই m প্রাইম মাইনাস m প্রাইম। তাহলে এখানে দেখার বিষয় হচ্ছে যে এই m প্রাইমটা, নতুন m প্রাইম কত, তাহলে এই S প্রাইমটা হচ্ছে 25 ইজ ইকুয়াল টু পানির, এখানে যদি দ্রবণকে ঠান্ডা করা হয় পানি আগে যা ছিল সেম পরিমাণ পানি থাকবে, পানির পরিমাণ অপরিবর্তিত থাকবে, আর নতুন দ্রবের পরিমাণটা আমরা নেব 25 into 66.67 divided by 100 is equal to m prime। তাহলে m প্রাইমটা আসতেছে 0.667 গ্রাম। তার মানে আগে লবণ দ্রবীভূত অবস্থায় ছিল 33.33 গ্রাম আর নতুন অবস্থায় বা 25°C দ্রবীভূত অবস্থায় থাকবে 16.66 গ্রাম। তাহলে অদক্ষেপের পরিমাণ, অদক্ষেপ পাওয়া যাবে 33.33 মাইনাস 16.667, 16.663 গ্রাম অদক্ষিপ্ত হবে। তাহলে এটাই হচ্ছে দ্রবণ শীতল করলে অদক্ষেপের পরিমাণ নির্ণয়। তাহলে এই সবল তড়িৎ বিশেষের দ্রাব্যতা থেকে এই দেখতে আসবে আর কি। আমরা এখন চলে আসবো হচ্ছে সেকেন্ড টপিকে, স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল। এখন স্বল্প দ্রবণীয় লবণগুলোকে যখন পানিতে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এরা বিয়োজিত হলে বিক্রিয়াটা উভমুখী হয়। তার মানে সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস এর বিয়োজিত হয়ে তারা ভাঙতে থাকে এবং এরা আবার বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড গঠন করতে থাকে, ফলে তারা একটা সাম্যাবস্থায় চলে যায়। তো তাদের দ্রাব্যতাটা হিসাব না করে আমরা দ্রাব্যতার গুণফলটা হিসাব করি, কারণ নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতার গুণফলটা কনস্ট্যান্ট থাকে। তাহলে সেক্ষেত্রে দ্রাব্যতার গুণফল কিরকম হবে, যে সিলভার ক্লোরাইড যখন বিয়োজিত হবে এটা দ্রাব্যতা S আর এটা দ্রাব্যতা যদি S চিন্তা করি, মানে আসলে দ্রাব্যতা S বলতে সিলভার ক্লোরাইড যদি S পরিমাণ বিয়োজিত হয় আর তাহলে সিলভারটাও S পরিমাণ উৎপন্ন হবে, ক্লোরিনটাও S পরিমাণ উৎপন্ন হবে। তাহলে এখান থেকে দ্রাব্যতার গুণফলটা হবে এই যে সিলভারের চার্জ ঘনমাত্রা এবং ক্লোরিনের ঘনমাত্রা, তাহলে সিলভারের S আর ক্লোরিনের S, তাহলে কত হবে S স্কয়ার। তাহলে এটা হচ্ছে কেএসপির রাশিমালা, তবে এটা আসলে কেসি রাশিমালাই, কিন্তু এখানে সিলভার ক্লোরাইড যেটা কিনা হচ্ছে সলিড অবস্থায় ছিল, নরমালি আমি যদি এখান থেকে বিক্রিয়া কেসি বের করতে যেতাম চ্যাপ্টার 4 এর হিসাব, সিলভার প্লাস এবং হচ্ছে ক্লোরিন মাইনাস উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি আমরা যে সাম্যধ্রুবক যদি বের করতে যাই তাহলে সেক্ষেত্রে সাম্যধ্রুবক কেসি হবে কি বিক্রিয়কের ঘনমাত্রা মানে উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু বা সক্রিয় ভর। কিন্তু সিলভার ক্লোরাইডটা আগে হচ্ছে লবণ বা হচ্ছে সলিড অবস্থায় কঠিন অবস্থায় যখন থাকে তখন তার সক্রিয় ভরটা থাকে 1, এই জন্য এই অংশটা আর লেখা হয় না। তো এইটুকে আসলে কেএসপি বলে আমরা জানি যে সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতার গুণফল। তো এইটুকু আমরা জানি হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতার গুণফল।
তাহলে দ্রাব্যতার গুণফলের রাশিমালা লেখার সিস্টেমটাই হচ্ছে যে কি পরিমাণ পদার্থ ভাঙে তার উপর ডিপেন্ড করবে। আমরা শর্ট এভাবে লিখতে পারি যে এক্স পরিমাণ ধরা যাক এক্স পদার্থ যার হচ্ছে মূল সংখ্যা মানে সংখ্যাটা হচ্ছে এক্স, আর ওয়াই পদার্থ ওয়াই পরিমাণে আছে, তাহলে এটা যখন বিয়োজিত হবে তাহলে এক্স এক্স প্লাস ওয়াই ওয়াই। তাহলে এখান থেকে কেএসপি লেখার সরাসরি সূত্রটা হচ্ছে সামনে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার পাওয়ার ওইটাই চলে যাবে, এখানে ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তো একসাথে আমরা সেক্ষেত্রে একটা লবণের ক্ষেত্রে লিখি Cr2 SO4 out 3। তাহলে এর জন্য কেএসপিটা আসবে হচ্ছে যেহেতু সংখ্যা 2 আর 3, তাহলে এখানে 2 স্কয়ার, এখানে আসবে 3 স্কয়ার ইনটু s টু দি পাওয়ার 2 প্লাস 3 স্কয়ার না সরি, তাহলে এটার ক্ষেত্রে আমি যদি ভাঙিয়ে দেখি তাহলে এটা আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, এটা হবে 3 টু দি পাওয়ার 3 ইনটু s টু দি পাওয়ার 2 প্লাস 3। তার মানে এখানে 4 ইনটু 27 ইনটু s টু দি পাওয়ার 5। প্রথম একটা দেখা যাক, বলা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড, এটার দ্রাব্যতা দেওয়া আছে 2 × 10⁻⁴ মোলার, যোগের দ্রাব্যতার গুণফল নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কি হবে যে CaF2 যদি বিয়োজিত হয়, বিয়োজিত হলে এটা Ca2 প্লাস এবং 2F মাইনাসে ভাগ হয়, তাহলে এটা যদি দ্রাব্যতা আমরা S চিন্তা করি তাহলে এটা S পরিমাণ আর এটা 2S পরিমাণ উৎপন্ন হবে, কারণ এটা 1 মোলের সাথে সম্পর্ক হচ্ছে 2 মোল, তাহলে S থেকে উৎপন্ন হবে 2S। তাহলে এখানে KSPটা দাঁড়াবে এই যে ক্যালসিয়াম 2 প্লাস তার দ্রাব্যতা আর হচ্ছে F মাইনাস তারপর সংখ্যা থাকার কারণে স্কয়ার হয়ে যাবে, এটা হচ্ছে S 2S স্কয়ার, তাহলে আসবে হচ্ছে 4S কিউব। তাহলে এখানে কেএসপিটা আসবে, এটা দ্রাব্যতা দেওয়া আছে 2 × 10⁻⁴, তাহলে 4 × 2 × 10⁻⁴ হোল কিউব। তাহলে এটাই হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা। আর এখানে দ্রাব্যতার গুণফল বলা আছে বেরিয়াম ফসফেটের, তাহলে তার বলছে যে বেরিয়াম এবং ফসফেট আয়নের মোলার ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে এখানে এই যে কেএসপিটা বলা আছে যে তাহলে আমরা প্রথমে আগে কেএসপির রাশিমালাটা বের করি, যেহেতু Ba3 আর হচ্ছে PO4 out 2, তাহলে এটার কেএসপিটা আমরা সরাসরি যদি বের করি, এই যে এখানে যেহেতু তিনটা আছে তাহলে 3 টু দি পাওয়ার 3 ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইনটু s টু দি পাওয়ার 3 প্লাস 2। ওকে, তাহলে এটা হচ্ছে 27 ইনটু 4 ইনটু s টু দি পাওয়ার 5। তাহলে কেএসপি ভ্যালুটা অবশ্য দেওয়া আছে, তাহলে এসটা দাঁড়াইতেছে এটা এটা পাশে আসলে ভাগ হয়ে যাবে আর পাওয়ার 5 হয়ে যাবে ফিফথ রুট, তো ফিফথ রুট মানে পাওয়ার 1/5। তো কেএসপিটা থাকবে উপরে, এখানে ভ্যালুটা দেওয়া আছে 6 ইনটু 10 টু দি পাওয়ার -39 ডিভাইডেড বাই 27 ইনটু 4, এখানে ভ্যালুটা আসতেছে 8.89 ইনটু 10 টু দি পাওয়ার -9, এটা হচ্ছে এস এর ভ্যালু। তাহলে বলা হয়েছে বেরিয়াম 2 প্লাস এবং ফসফেট 3 মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা বের করতে। তাহলে এখানে Ba2 3 প্লাস মানে বেরিয়াম যেটা সেটা যদি বিয়োজিত হয় তৈরি হবে 3 মোল Ba2 প্লাস, তাহলে এটা দ্রাব্যতা মানে ঘনমাত্রা হবে 3 ইনটু S, কারণ যদি S হয় তাহলে এটা হবে 3S। তাহলে বেরিয়াম 2 প্লাস এর ক্ষেত্রে সেটা হবে 3 ইনটু এই S এর ভ্যালু 8.89 ইনটু 10 টু দি পাওয়ার -9, আর ফসফেটের ক্ষেত্রে কি হবে, এটা হবে 2S, তার মানে 2 ইনটু এই S এর ভ্যালু 8.89 ইনটু 10⁻⁹। তাহলে হবে দ্রাব্যতা থেকে দ্রাব্যতার গুণফল, তাহলে হবে দ্রাব্যতা থেকে দ্রাব্যতার গুণফল, আর দ্রাব্যতার গুণফল থেকে মোলার ঘনমাত্রা নির্ণয় করা যায়, এবং দুইটা টাইপই আসলে সৃজনশীলের জন্য গতে আসে, 3 মার্কের প্রশ্নের জন্য এটা জরুরি। ওকে, তাহলে আমরা পরের অংশে চলে যাই, মিশ্রণের অদক্ষেপ পড়বে কিনা, এটা মূলত হচ্ছে সৃজনশীলে 4 মার্কের কোশ্চেন আর কি। এখন আমরা দ্রাব্যতার গুণফল নীতি সম্পর্কিত একটা ম্যাথ করবো আর কি। তো দ্রাব্যতার গুণফল নীতি বোঝার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আয়নিক গুণফল কি জিনিস। তাহলে যে কোনো একটা দ্রবণ যখন হচ্ছে আমরা কোনো একটা লবণকে পানিতে মিক্স করব, তো স্বল্প দ্রবণীয় লবণ অবশ্যই, তাহলে সেটা বিয়োজিত হওয়ার পরে সে যখন আয়নিত অবস্থায় থাকবে তার ঘনমাত্রা দুইটার গুণফলকে আমরা কি বলবো, আয়নিক গুণফল। যেমন আমরা যদি বলি যে সিলভার ক্লোরাইড এটা বিয়োজিত হয়ে সিলভার প্লাস এবং হচ্ছে ক্লোরিন মাইনাসে ভাগ হয়, তাহলে যে কোনো সময় এই সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস যে আয়নগুলো আছে তাদের আয়নগুলোর গুণফলকে বলবো আমরা আয়নিক গুণফল, আর সম্পৃক্ত অবস্থায় এদের ঘনমাত্রার গুণফলকে বলা হবে দ্রাব্যতার গুণফল। তাহলে সম্পৃক্ত অবস্থাটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়, কিন্তু যে কোনো সময় ঘনমাত্রার গুণফলকে আমরা বলবো আয়নিক গুণফল। এখন এই আয়নিক গুণফলটা যদি দেখা যায় যে দ্রাব্যতা গুণফল থেকে কম হয়, তাহলে দ্রবণটা অসম্পৃক্ত দ্রবণ হয়, দ্রবণটা হয় অসম্পৃক্ত দ্রবণ। যদি কেআইপিটা কেএসপি এর সমান হয় তাহলে দ্রবণটা হয় সম্পৃক্ত দ্রবণ, আর যদি কেআইপি হচ্ছে বড় হয় কেএসপি এর তুলনায় তাহলে দ্রবণটা হবে অতিপৃক্ত দ্রবণ, মানে অদক্ষেপ পাওয়া যাবে।
তাহলে দ্রবণে অদক্ষেপ করার শর্ত হচ্ছে কেআইপিটা অবশ্যই কেএসপি থেকে বড় হইতে হবে। আর এই তিনটাকে বলা হয় দ্রাব্যতা গুণফল নীতি। তাহলে এই নীতি ব্যবহার করে আমরা দেখব যে এই দ্রবণের অদক্ষেপ করবে কিনা। তাহলে আমাদের প্রথমে দেখার বিষয় যে প্রথম দ্রবণে বলা আছে 30 ml এতমোলার সিলভার নাইট্রেট এবং 40 ml এতমোলার সোডিয়াম ক্লোরাইড। এখন এদের দ্রবণ বলছি 25 ডিগ্রি সেলসিয়াসে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, বলছি মিশ্রণ দুটির অদক্ষেপ করবে কিনা। তাহলে সেক্ষেত্রে এই দ্রবণ দুটো যদি মিক্স করা হয়, ব্যাপারটা হচ্ছে যেটা ঘনমাত্রা আমাদের ঘনমাত্রা লাগবে, কিন্তু এটা হচ্ছে যে মিশ্রণের পূর্বে ঘনমাত্রা, কারণ আয়তন 30 ml ছিল। যদি এই দ্বিতীয় পাত্রটা যদি মিক্স করা হয় তাহলে আয়তনটা 30 আর 40 মিলে 70 ml হয়ে যাবে। তাহলে নতুন আয়তন তাদের দুজনের ক্ষেত্রেই বের করা লাগবে। তাহলে প্রথম দ্রবণের ক্ষেত্রে আমরা হিসাব করতেছি। প্রথম দ্রবণ, তার জন্য S1 আগে ঘনমাত্রা হচ্ছে 0.025 মোলার, আগের আয়তন হচ্ছে 30 ml, মিক্স করার পরে নতুন আয়তন হবে 30 প্লাস 40, মানে টোটাল 70 ml। তাহলে আমরা জানি যে মিশ্রণের ক্ষেত্রে নতুন ঘনমাত্রার হিসাবটা কি হবে, S1V1 সমান S2V2, কারণ শুধুমাত্র পানি যুক্ত করা হয়েছে, দ্রবণের আয়তন বাড়বে কিন্তু ঘনমাত্রা ওই হিসাবে পরিবর্তিত হবে। তাহলে S2টা কত আসবে, S2টা আসবে হচ্ছে S1V1 ডিভাইডেড বাই V2। তাহলে S1 হচ্ছে 0.025 ইন্টু আয়তন হচ্ছে 30 ডিভাইডেড বাই কত, 70। তাহলে এটা হচ্ছে দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা, যেটা কিনা সিলভার নাইট্রেটের ঘনমাত্রা। এবং আমরা বলতে পারি যে সিলভার নাইট্রেটের যে ঘনমাত্রা, এক অণু থেকে এক অণু সিলভার বের হয়, তাহলে এটা হবে সিলভার প্লাসের ঘনমাত্রা। এটা সিলভার নাইট্রেটের যে ঘনমাত্রা, সিলভার প্লাসেরও একই ঘনমাত্রা, কারণ এক মোল থেকে এক মোল সিলভারই পাওয়া যাবে। তাহলে একইভাবে আমরা এখানে দেখতে পারি যে দ্বিতীয় দ্রবণের ক্ষেত্রে কি হবে। দ্বিতীয় দ্রবণের ক্ষেত্রে S1 ভ্যালু হচ্ছে 0.015 মোলার, V1 এখানে হচ্ছে 40 ml আগে ছিল, কিন্তু নতুন আয়তনটা হবে হচ্ছে 70 ml। তাহলে S2টা পাওয়া যাবে S1V1 বাই V2, তাহলে হচ্ছে 0.015 ইন্টু 40 ডিভাইডেড বাই 70। তাহলে এই S2 এটা হচ্ছে ঘনমাত্রা ছিল সোডিয়াম ক্লোরাইডের। তাহলে সোডিয়াম ক্লোরাইডের যে ঘনমাত্রা, সেম ঘনমাত্রা হবে ক্লোরিনের। আমরা আসলে কার লাগে কিভাবে বুঝবো, যেহেতু কেএসপি দেওয়া আছে সিলভার ক্লোরাইডের, তাহলে সিলভারের ঘনমাত্রা লাগবে আর ক্লোরিনের ঘনমাত্রা লাগবে। তাহলে এই ক্লোরিনের ঘনমাত্রা হচ্ছে এটা। তাহলে আমরা ক্যালকুলেশন থেকে পাই যে সিলভারের ঘনমাত্রা হচ্ছে 0.0107 মোলার, আর ক্লোরিনের ঘনমাত্রা হচ্ছে 8.57 × 10⁻³ মোলার। তাহলে এখান থেকে আমরা কেআইপিটা বের করব। তাহলে কেআইপি কার, সিলভার ক্লোরাইড। তাহলে সিলভার হচ্ছে প্লাস এবং ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা গুণফল। তাহলে সিলভার হচ্ছে 0.0107 আর ক্লোরিন হচ্ছে 8.57 × 10⁻³। ক্যালকুলেশন করলে মানটা পাওয়া যায় 9.169 × 10⁻⁵। এটা হচ্ছে কেআইপি। আর কেএসপি দেখো, কেএসপি সাথে যদি আমরা তুলনা করি, কেএসপি হচ্ছে 1.77 × 10⁻10। তাহলে তুলনা করে দেখা যায় যে কেআইপি এর মানটা হচ্ছে কেএসপি এর তুলনায় বড়, কারণ 10⁻⁵টা হচ্ছে বড়। তাহলে কেআইপিটা যেহেতু কেএসপি এর তুলনায় বড়, তাহলে আমাদের দ্রাব্যতা গুণফল নীতি অনুসারে আমরা জানি যদি আয়নিক গুণফল বেশি হয় তাহলে দ্রবণটার মধ্যে অদক্ষিপ্ত হবে, কারণ অতিপৃক্ত দ্রবণ হবে, তার মানে দ্রবণে অদক্ষেপ করবে। এটাই হচ্ছে কথা। তাহলে এই টাইপের প্রশ্নগুলো করলে ইনশাআল্লাহ 4 মার্কের জন্য সাধারণত কমন পড়বে। আমাদের এই চ্যাপ্টারের আজকে শেষ টপিক হচ্ছে সময়ন প্রভাব। তো সময়ন প্রভাবটা আসলে কি? স্বল্প দ্রবণীয় লবণ যারা ছিল সিলভার ক্লোরাইড, তাদেরকে যখন পানিতে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়নে বিয়োজিত হয়ে থাকে। তো এখন এই সিলভার ক্লোরাইড যে আয়নটা আছে, যদি এরকম হয় যে দ্রবণে অলরেডি সোডিয়াম ক্লোরাইড উপস্থিত, তার মানে সোডিয়াম ক্লোরাইডটাও দ্রবণের মধ্যে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়নে বিয়োজিত অবস্থায় থাকে। তাহলে সেক্ষেত্রে যদি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে সিলভার ক্লোরাইড যুক্ত করা হয়, তাহলে দ্রবণে অলরেডি ক্লোরিন আয়নের উপস্থিতির কারণে সিলভার ক্লোরাইড স্বাভাবিকভাবে যে পরিমাণে বিয়োজিত হইতো, এই দ্রবণে সেম পরিমাণে বিয়োজিত হইতে পারে না, তার বিয়োজনের পরিমাণটা কমে যায়। তার মূল কারণটা হচ্ছে ক্লোরিন আয়নের উপস্থিতি। এটা আমরা লাসাতেলিয়ান নীতি দিয়েও আসলে ব্যাখ্যা করতে পারি যে এটা যেহেতু উভমুখী বিক্রিয়া, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু সোডিয়াম ক্লোরাইড দ্রবণে ক্লোরিনের আয়নটা বৃদ্ধি পায়, আমরা জানি উৎপাদের আয়তন যদি ঘনমাত্রা বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয়, তার মানে সিলভার ক্লোরাইডের বিয়োজনের মাত্রাটা কমে আসে, তো ফলে দ্রাব্যতা হ্রাস পায়। তো এভাবে হচ্ছে আমরা চাইলে এটা ব্যাখ্যা করতে পারি যে সময়ন প্রভাব। তাহলে এই যে এই ক্লোরিন আয়নটা উপস্থিতির কারণে দুজনের কাছেই একটা নির্দিষ্ট আয়ন কমন থাকার কারণে, যার কারণে কি হয়েছে, দ্রাব্যতাটা হ্রাস পাইছে। তো এটাকে আমরা বলতেছি সময়ন প্রভাব। এখন আমরা ম্যাথ দেখে ফেলি যে আসলে সময়ন প্রভাব থেকে কিভাবে ম্যাথ আসতে পারে। তো যেমন বেরিয়াম সালফেট এর সম্পৃক্ত দ্রবণের কেএসপি বলা আছে 1.05 × 10⁻⁻⁷, আর সোডিয়াম সালফেটের দ্রবণ বলছে 0.05 মোলারের।
তো বলছে বি পাত্রের দ্রবণে এ পাত্রের দ্রবের দ্রাব্যতা পরিবর্তন হবে কিনা। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সবল তড়িৎ বিশ্লেষ্য যারা তাদের দ্রাব্যতাটা আসলে এই সময়ান্তর প্রভাবের কারণে হ্রাস পাবে না। তো এই যে সোডিয়াম সালফেট এটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, যার দ্রাব্যতাটা আসলে হ্রাস পাবে না। তো বলছে যে এই বি পাত্রের দ্রবণে যদি আমি এই পাত্রের দ্রবণটাকে মিক্স করি তাহলে তার দ্রাব্যতাটা পরিবর্তন হবে কিনা বা দ্রাব্যতা একই থাকবে কিনা। তো তার আগে আমরা একটু দেখে নিই যে নরমালি বেরিয়াম সালফেটের এই যে কেএসপি থেকে আমরা দ্রাব্যতাটা কত পাই। এটা যখন বিয়োজিত হয় বিয়ে হচ্ছে 2+ এবং সালফেট 2-, এটা যদি এস পরিমাণ থাকে বিয়োজিত হয়ে এস এস, তাহলে কেএসপিটা আসবে এস ইন্টু এস, তার মানে এস স্কোয়ার। তাহলে দ্রাব্যতা আসবে √of কেএসপি। তাহলে √of কেএসপি হচ্ছে 1.05 ইন্টু 10⁻7, দরকার আসে 3.24 ইন্টু 10⁻4। তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ পানিতে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা মান। এখন যদি কি করা হয়, সোডিয়াম সালফেটের দ্রবণে যদি বেরিয়াম সালফেট দেওয়া হয় তাহলে কি হবে। তাহলে এই বি পাত্রে এখানে বেরিয়াম সালফেট আগের মতোই বিয়োজিত হলে এটা অবশ্যই মুখী বিক্রিয়া হতে হবে। তাহলে বেরিয়াম 2+ এবং হচ্ছে সালফেট 2-, আগের মতোই বিয়োজিত হলে যদি নতুন দ্রাব্যতা এস প্রাইম চিন্তা করি তাহলে এটা যদি এস প্রাইম পরিমাণ বিয়োজিত হয় তাহলে এটা উৎপন্ন হবে এস প্রাইম পরিমাণ, এটা উৎপন্ন হবে এস প্রাইম পরিমাণ। কিন্তু এটা হচ্ছে এস প্রাইম বেরিয়াম সালফেট থেকে আসলো, সোডিয়াম সালফেটে অলরেডি কিছু সোডিয়াম আছে, কতটুকু 0.05 মোলার। তাহলে টোটাল সোডিয়ামের সালফেটের পরিমাণ দাঁড়ায় 0.05। তাহলে এই জায়গাটা হচ্ছে দেখার বিষয় যে নরমালি যদি বিয়োজিত হয় বিশুদ্ধ পানিতে তাহলে বেরিয়াম এবং সালফেট এস এবং এস পরিমাণে হবে, কিন্তু সোডিয়াম সালফেটের মধ্যে বেরিয়াম সালফেট যাওয়ার কারণে বেরিয়ামের এস প্রাইম এবং সালফেটের হবে এস প্রাইম প্লাস যতটুকু ছিল 0.05। তাহলে এখান থেকে আমাদের কেএসপিটা আসতেছে বেরিয়াম 2+ এবং সালফেট 2-, হিসাব করলে এস প্রাইম ইন্টু এস প্রাইম প্লাস 0.05। তাহলে এখান থেকে আমরা কেএসপিটার 1.05 ইন্টু 10⁻7। তো এটা 1.05 ইন্টু 10⁻7 ইজ ইকুয়াল টু গুণ করলে এস প্রাইম স্কোয়ার প্লাস 0.05 এস প্রাইম। এখন এখান থেকে ক্যালকুলেশন দুইভাবে করা যায়। এক হচ্ছে আমরা চিন্তা করতে পারি যে দ্রাব্যতাটা সাধারণত যে দুর্বল তড়িৎ বিশ্লেষের দ্রাব্যতা সাধারণত খুবই ছোট মানের হয়, যে দ্রাব্যতা দেখা যাচ্ছে 10⁻⁴। তো এই 10⁻⁴ বা 10⁻⁵ এই ধরনের দ্রাব্যতা, তো এই ধরনের সংখ্যাকে যদি স্কোয়ার করা হয় তাহলে সংখ্যার ভ্যালুটা আরো কমে যায়। যেমন 10⁻⁴ কে যদি স্কোয়ার করা হয় 10⁻8 হয়ে যাবে বা 9 বা 10, এরকম ভাবে যদি দ্রাব্যটার এই স্কোয়ার করা হয় তাহলে তার ভ্যালুটা ছোট হয়ে যায়, যার কারণে এটাকে আমরা নগণ্য হিসাব করতে পারি এবং সেই হিসাবে এটাকে বাদ দিয়ে ক্যালকুলেশন করে ফেলতে পারি। তাহলে সেক্ষেত্রে আসবে হচ্ছে 0.05 এস প্রাইম ইজ ইকুয়াল টু 1.05 ইন্টু 10⁻7। তাহলে ওখান থেকে আমরা এস প্রাইমটা পাবো, ভাগ দিলে ওটা পাইতেছি 2.1 ইন্টু 10⁻6 মোলার। তো এভাবে হচ্ছে একটা পদ্ধতি, অথবা অন্য পদ্ধতিতে মান বের করা যায়। যেমন এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ চিন্তা করতে পারি যে এস প্রাইম স্কোয়ার প্লাস 0.05 এস প্রাইম মাইনাস এটা যদি পাশে আসে 1.05 ইন্টু 10⁻7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এস প্রাইমের মানটা বের করে ফেলতে পারি দ্বিঘাত সমীকরণের সমাধান করে। আচ্ছা, এখান থেকে সূত্র ফেলা যায় -b প্লাস মাইনাস √of বি স্কোয়ার মাইনাস 4 এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু সি এর ভ্যালু মাইনাস 1.05 ইন্টু 10⁻7 ডিভাইডেড বাই 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকেও প্রায় কাছাকাছি মানই পাওয়া যাবে। তাহলে এখন দেখা যাক আগে যে ঘনমাত্রাটা ছিল সেই ঘনমাত্রাটা কিন্তু এখন হ্রাস পেয়েছে। তাহলে দ্রাব্যতাটা বিশুদ্ধ পানিতে বেরিয়াম সালফেটের যে দ্রাব্যতা ছিল সেটা সোডিয়াম সালফেটের যে দ্রবণ, এই দ্রবণে সালফেটের উপস্থিতির কারণে তার দ্রাব্যতাটা কমে যায়। তাহলে এটাকেই আমরা বলতেছি হচ্ছে সম আয়ন প্রভাব, আর ম্যাথ আসলে এই টাইপ থেকে হয়তো এইভাবে আসবে। তাহলে আমরা মোটামুটি হচ্ছে এই আজকের এই চ্যাপ্টার থেকে যতগুলা টাইপ করলাম ইনশাআল্লাহ এগুলা থেকে সৃজনশীলের মধ্যে 15-16 মার্ক কমন থাকার কথা। আর যে থিওরিগুলো আছে এর মাঝখানে কিছু থিওরি আমরা কখর জন্য পড়তে পারি, যেমন এমআরআই মেশিনের কিছু মূলনীতি ছিল, এছাড়া ইউভি দিয়ে কিভাবে জালটা শনাক্তকরণ করা যায়, আর আয়ন শনাক্তকরণ তো সৃজনশীলের জন্য জরুরি, ওটা আবার খতেও আসতে পারে। তো এই টপিকগুলা যদি কভার করা হয় ইনশাআল্লাহ এইচএসসি পরীক্ষাতে 2টা সৃজনশীল অ্যান্সার করা যাবে। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।